চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। আজকের এপিসোডের প্রথম ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার ঘটনা এর আগেও আমরা প্রচার করেছি। ওনার নাম রাহুল ইসলাম মেঘ। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার দেশের বাড়ি যশোর জেলার শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের শ্রীকোনা গ্রামে। উনি বর্তমানে মালয়েশিয়ার জহুর বারু নামক স্থানে রয়েছেন। সেখানে তিনি পেইন্টিংয়ের কাজ করছেন। মূলত ওনার ঘটনা আমরা প্রথম শেয়ার করি মাগুরার শেখ মিকাইল ভাইয়ের পাঠানো ঘটনার মাধ্যমে, কারণ উনি এই ভাইয়ের কাছ থেকে ঘটনা পেয়ে আমাদের সাথে শেয়ার করেন। পরবর্তীতে এই রাহুল ইসলাম মেঘ ভাই উনি নিজেই আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি মিকাইল ভাইকে এরকম একজন ব্যক্তিকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যার কাছ থেকে প্রতিনিয়ত দুর্দান্ত সমস্ত ঘটনা আমরা পাচ্ছি। আর মিকাইল ভাইয়ের ঘটনা তো আমরা প্রতিনিয়তই পাচ্ছি, সেগুলোও আমরা প্রচার করছি। ওনার অনেকগুলো ঘটনা ইতোমধ্যে পাইপলাইনেও রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে প্রচারিত হবে ইনশাল্লাহ। চলুন আমাদের আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। তো এই ঘটনাটি মূলত আমাদেরকে মেঘ ভাই পাঠিয়েছেন এবং জানিয়েছেন যে এটি 1980 সালের আশেপাশের কোনো একটা সময়ে ঘটেছিল। ওই সময় ওনাদের এলাকাতে একজন ময়রা অর্থাৎ যারা মিষ্টি বানান তাদেরকে ময়রা বলে। তো ওই সময়ে এই ময়রার যে কাজটা ছিল তার নির্দিষ্ট কোনো দোকান ছিল না। উনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফেরি করে মিষ্টি বানাতেন। ওনার নাম ছিল নিসার উদ্দিন। তো ওনার হাতের মিষ্টি এটা বেশ ভালোই সুখ্যাতি পেয়েছিল বলতে হবে। ওনার হাতের মিষ্টির সুনাম অনেক মানুষের মধ্যেই ছিল। ওই সময় যে উনি একাই ময়রা ছিলেন তা না, আশেপাশের গ্রামে আরও অনেক ময়রা ছিল। তবে ওই গ্রামে অর্থাৎ শ্রীকোনা গ্রামে এই নিসার উদ্দিন ময়রা উনি একাই ছিলেন ওই সময় আর কি। শীতকালে বিভিন্ন জায়গায় মেলা হতো বা গরমকালেও মেলা হতো। উনি করতেন কি, এই অনেক মিষ্টি তখন বানাতেন, মেলায় নিয়ে যেতেন। মেলায় এই মিষ্টিগুলো বিক্রি করতেন। আর ফেরি করে তো মিষ্টি বিক্রি করতেনই। এখনও কিন্তু নির্দিষ্ট দোকান ছাড়াও বিভিন্ন জায়গায় মিষ্টি বিক্রি হয়। বিভিন্ন মেলাতে কিন্তু বিশাল বড় বড় গামলার মধ্যে মিষ্টি বিক্রি হয়। তারপর এমন অনেক বাজার রয়েছে, মানিকগঞ্জেও কিন্তু এরকম বেশ কিছু জায়গা রয়েছে যেখানে উন্মুক্ত স্থানে মিষ্টি বিক্রি হয়। তারা কিন্তু বংশ পরম্পরায় কয়েক প্রজন্ম, 3-4 প্রজন্ম ধরে এরকম বিক্রি করছেন। দোকান ছাড়াও তাদের অনেক সেল হয়। তাদের নির্দিষ্ট দোকান নাই, তারপরেও কিন্তু অনেক টাকা তাদের বেচা কেনা হয় প্রতিনিয়তই। এটা একটা তাদের ঐতিহ্য এবং এটা তারা ধরে রেখেছেন। এমন কিন্তু অনেক জায়গা আছে, আপনাদেরও জানা, দেখবেন যে অনেক জায়গায় এরকম মিষ্টির কারিগররা রয়েছেন যাদের নির্দিষ্ট দোকান ছাড়াও শুধু উন্মুক্ত স্থানে তারা দুর্দান্ত অনেক মিষ্টি তৈরি করে বিক্রি করেন। তো নিসার উদ্দিন উনি এমনই একজন ময়রা ছিলেন। ঘুরে ঘুরে উনি বিক্রি করতেন, কিছু কিছু জায়গায় বসতেন, বাজার বিশেষ করে হাটের দিন বসতেন। এছাড়া ঘুরে ফিরেই উনি ওনার বানানো মিষ্টি বিক্রি করতেন। নিসার উদ্দিনের একটা ছেলে ছিল। ঘটনার সময় নিসার উদ্দিনের বয়স 35-36 বা এরকম 40-এর কাছাকাছি ছিল। 40+ ছিল না, কাছাকাছি ছিল আর কি। ওনার একটা ছেলে ছিল, ছেলের বয়স 7-8 বছর এরকম হবে। সে তখনও ওই সময় স্কুলে ভর্তি হয়নি, কারণ ওই সময় 80-র দশকে আশেপাশে স্কুল ছিল কম। হয়তোবা স্কুলে ভর্তির প্রক্রিয়া চলছিল, কিন্তু তখনও সে ওইভাবে লেখাপড়া শুরু করেনি ওই বয়সেও। আর বয়স ওই 7-8 বছর হলেও আকারে আকৃতিতে একটু কম বয়সী দেখা যেত। বুদ্ধিশুদ্ধি একটু তুলনামূলক একটু কম ছিল আর কি, মানে বুদ্ধির যে পরিপক্কতা ওই বয়সে তার একটু কম ছিল। তো একটা ছেলে আর ওনার ওয়াইফ চলে যাচ্ছিল মোটামুটি সংসারে যে তীব্র অভাব এটা বলা যাবে না। মানে ওনার মিষ্টির যেহেতু কদর ছিল, বেচা কেনা করে পরিবার পরিজন নিয়ে চলাচল করে উনি চলতেন আর কি। তীব্র অভাব না, আবার ধনীও হয়ে যাচ্ছিলেন, বিষয়টা এরকম না, চলছিল। মানে উনি ওনার মতো করে ওনার প্রফেশনটা নিয়ে খুশি ছিলেন, সোজা কথা বলতে যেটা বোঝায়। তো একটা সময় তখন কোনো একটা শীতের মৌসুমে, এই 1980 সালেরই শীতের মৌসুমের কোনো একটা সময়
কোন একটা মেলায় উনি গিয়েছিলেন মিষ্টি বিক্রি করার জন্য। তো ওই মেলায় সবগুলো মিষ্টি বিক্রি হয়ে যায়। আর মিষ্টি বিক্রি করার পর এই যে মিষ্টির যেই রাখার যে পাত্রগুলো, বোলগুলো, এগুলো কিন্তু আবার নিয়ে ফিরতে হয়। এগুলো নিয়ে আসার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে বিশাল বড় বড় দুটো ঝুড়ি থাকে। আমরা অনেক সময় দেখেছি যে একটা বাঁশের লাঠির মতো দুই মাথায় কিন্তু ঝুড়ি ঝুলানো থাকে, দড়িতে ঝুড়ি ঝুলানো থাকে। অনেক ফেরিওয়ালারা কিন্তু এভাবে বিভিন্ন জায়গায় ফেরি করে করে বিভিন্ন জিনিস নিয়ে যান। তো ওইভাবে উনি মিষ্টিগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেন, অনেক কষ্ট হতো। তো উনি যখন ফিরছিলেন তখন তো আর মিষ্টি ছিল না, জাস্ট খালি ওনার সরঞ্জামাদি ছিল। উনি ফিরছিলেন, উনি বাড়ির থেকে তখনও বেশ দূরত্বেই ছিলেন, একটা নির্জন মাঠের ভিতর দিয়ে উনি আসছিলেন। হঠাৎ করে উনি দেখলেন ওনার সামনে দুজন ব্যক্তি, বেশ উঁচা লম্বা, অনেক উঁচা লম্বা তা না, মানে স্বাভাবিক মানুষের যদি হাইট আমি যদি বলি যে হ্যাঁ ম্যাক্সিমাম হাইট 6.5 ফিট বা 7 ফিট, ওনারা হয়তো বা ওই রকমের ছিলেন। খুব সুদর্শন, সাদা জুব্বা পরা, মাথায় পাগড়ি পরা। তো এই দুইজন দূর থেকেই এই নিসারউদ্দিনকে সালাম জানান এবং দূর থেকেই বলেন, ভাই আপনার কোনো ভয় নাই, আমরা আপনার কোনো ক্ষতি করব না, আমরা মানুষ না, এতটুকু নিশ্চিত থাকেন। আর এটাও নিশ্চিত থাকেন যে আমরা ক্ষতি করার জন্য আসি নাই। তারপরেও কিন্তু উনি ভয় পাচ্ছেন, উনি উল্টো দিকে ঘুরে আবার যাওয়া শুরু করেছেন। তারপরও পেছন থেকে ডাকছেন যে ভাই ভয় পায়েন না, ভয় পায়েন না, আমরা আপনার সাথে জরুরি একটু কথা বলার জন্য আসছি, ভয়ের কোনো কারণ নাই। এভাবে কয়েকবার বলার পর উনি দাঁড়ান, তখন আবার ঘুরে তাকান, ঘুরে তাকিয়ে আবার ওনাদের দিকে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পর বলতেছেন যে আপনারা তো বললেন যে আপনারা মানুষ না, যদিও বলতেছেন ভয় না পাওয়ার জন্য, কিন্তু ভয় তো আমার লাগতেছেই। তো বলেন আমি আপনাদের জন্য কি করতে পারি, কেন আমার কাছে আসছেন, কি দরকার আমার কাছে? তখন ওই দুইজন বলতেছেন যে আমরা একটা গোত্রের জিন, আমাদের 1000-1200 জিন আমাদের গোত্রে আছে, আমাদের গোত্রের যিনি সর্দার, ওনার ছেলে, একটাই ছেলে, সে কোরআন শরীফ ধরবে। আপনাদের মানুষের মধ্যে যেরকম কোরআন শরীফ ধরে, তখন অনুষ্ঠানের আয়োজন করে, কেউ কেউ একটু মিষ্টান্ন বিতরণ করে। আমাদের সর্দারের ছেলে সে কোরআন শরীফ ধরেছে, আর এই কারণে আমাদের সর্দার আমাদের সবাইকে মিষ্টি খাওয়াবেন। তা আমাদেরকে বললেন যে তোমরা ভালো কোনো ময়রাকে খোঁজ করায় নিয়ে আসো। আমরা একটু খোঁজ খবর নিলাম, তখন মনে হলো আমাদের আশেপাশে আপনি একমাত্র ভালো মিষ্টি বানাতে পারেন। আপনার মিষ্টি আমরা খেয়েছি, মানুষের সুরত আপনার কাছ থেকে মিষ্টি কিনেছি, ভালো লেগেছে। তো আপনি কিছু মনে না করলে আমাদের গোত্রে আপনার দাওয়াত, আপনি ওখানে গিয়ে কিছু মিষ্টি বানাবেন, সেই মিষ্টি আমাদের গোত্রে আমাদের সর্দার বিলি করবেন। এই একটা খুশি, তার ছেলে কোরআন শরীফ ধরেছে, এই জন্য। এই কথা বলার পর তখন ওই নিসারউদ্দিন বলছেন যে আসলে মিষ্টি বানানোর সরঞ্জামাদি যেগুলো, এগুলো তো আমার বাড়িতে থাকে, আমি এখন আপনাদের সাথে কিভাবে যাব? আমার তো এখন যাওয়া সম্ভব না, ওগুলো তো বাসা থেকে নিয়ে আসতে হবে। তখন ওই দুইজন বলে যে না, আপনাদেরকে বা আপনাকে এখন নিয়ে যাব বিষয়টা এরকম না, আপনি এখন বাড়িতে যান, কালকে রাতের বেলা আপনাকে আমরা ডাকবো, আপনি প্রস্তুতি নিয়ে রেখেন, তখন আমরা আপনাকে নিয়ে যাব, আবার আপনাকে দিয়ে যাব, আপনার চিন্তার কোনো কারণ নেই। তখন নিসারউদ্দিন উনি সম্মতি দেন, এরপর ওই দুইজনও চলে যান। তো তখন আবার নিসারউদ্দিন বলেছিলেন যে আপনারা দুজন আসলেন, আমার কাছে তো এই মুহূর্তে মিষ্টি নাই, আমি তো সব বিক্রি করে ফেলেছি, আমি তো আপনাদেরকে কিছু খাওয়াতে পারলাম না। তো ওনার এই বিনয়টা আবার ওই দুইজন খুব পছন্দ করেছেন। তখন ওরা বললেন যে না, আমাদেরকে এখন খাওয়াতে হবে না, আপনি খাওয়াতে চেয়েছেন তাতেই আমরা খুশি, আপনি কালকে আসেন আমাদের সাথে, ইনশাল্লাহ আপনি মিষ্টি বানাবেন, তখন আমরা সবাই মিলেই খাবো। তো এইভাবেই একটা সুন্দর, একটা আবেগঘন এবং আন্তরিকতাপূর্ণ কথাবার্তার মাধ্যম দিয়ে ওই সময়ের আলোচনা শেষ হয়। নিসারউদ্দিন উনি বাড়িতে চলে যান, ওনারাও দুজন চলে যান। পরের দিন নিসারউদ্দিন উনি আর আসলে ওই যে উত্তেজনা, যে রাতের বেলা উনি যাবেন, কি করবেন না করবেন, খুব একটা চিন্তায় ছিলেন। ওই দিন আর উনি আসলে মিষ্টি বানান নাই। ওই দিন মানসিকভাবে একটু প্রিপারেশন নিয়েছিলেন, আর ওনার স্ত্রীকেও বিষয়টা বলেছিলেন। আর ওনার বাচ্চা তো ছোট, তাকে তো আসলে বলার কোনো প্রয়োজন নাই। ওনার স্ত্রী বিষয়টা শোনার পর ওনার স্ত্রীর সম্মতি দিয়েছেন। ওনার স্ত্রীও খুব ভালো মানুষ ছিলেন, এসব বিষয় বুঝতেন।
তখন বলছেন ঠিক আছে তুমি যাও, যেহেতু ওনারা এইভাবে তোমাকে ভালোবেসে নিয়ে যাচ্ছে, যাও ঘুরে আসো। ওই রাতের বেলা নিসারউদ্দিন শুয়ে আছে, উনি ওনার ওয়াইফের পাশে ঘুমিয়ে আছে, মাঝখানে বাচ্চা শুয়ে আছে। গভীর রাত, রাত তখন কয়টা উনি বলতে পারেন না, হতে পারে ওই সময়ের প্রেক্ষাপটে রাত 10টা-11টা হবে আর কি। তখন এই অজপাড়া গায়ে ইলেকট্রিসিটি নাই, 10টা-11টা মানে তো অনেক রাত। আর উনি যখন গত রাত্রে ফিরছিলেন তখনও কিন্তু ওই 10টা-10:30টাই বেজে গিয়েছিল আনুমানিক। তো উনি তো শুয়ে আছেন, ঘুম আসছে না, ওনার ওয়াইফেরও ঘুম নাই। কখন ডাক আসে, হঠাৎ করে বাইরে থেকে খুব সুন্দর কণ্ঠেই ডাক আসে, নিসারউদ্দিন, ও নিসারউদ্দিন, আমরা এসে গেছি। ওনার ওয়াইফও কিন্তু ডাকটা শুনেছেন। তখন ওনার ওয়াইফ বলেন যে ঠিক আছে যাও, সহি সালামত আবার ফেরত এসো, আর ওখানে গিয়ে এমন কোনো আচরণ করো না, কোনো বেয়াদবি করো না, ওনাদের সাথে কোনো ধরনের কোনো ধৃষ্টতাপূর্ণ আচরণ করবে না। তুমি যা বিদ্যা অর্জন করছো মিষ্টি বানানোর বিষয়ে, সর্বোচ্চটা দিয়ে তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করো। তো এইভাবে ওনার ওয়াইফ তাকে বলে দেন। উনিও বাইরে বের হন, বাইরে বের হয়ে দেখেন যে ওই দুইজন আসছে, আর ওই দুইজনের সাথে একটা পালকি আছে। পালকির সামনের দিকে একজন, পেছনের দিকে একজন। পালকির ভেতরে বসার জায়গা রয়েছে, তবে এটার উপর একটা পর্দা টানানো, মানে ভেতরে বসলে উপর থেকে যদি পর্দাটা মেলে দেওয়া হয় ভেতর থেকে আর কিছু দেখা যাবে না যে পালকিটা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। উনি পালকির কাছে যখন যান তখন ওই দুইজন বলেন যে আপনি ভেতরে উঠে বসেন। তো নিসারউদ্দিন ভিতরে উঠে বসেন, ওনার ওয়াইফ কিন্তু আর বাইরে বের হন নাই, উকি ঝুঁকিও মারেন নাই যে কি হচ্ছে না হচ্ছে। উনি উঠে বসেন, উঠে বসার পর ওনাকে কিন্তু বলেন নাই যে আপনি চোখ বন্ধ করে রাখেন এটা সেটা, এটা কিছুই বলেন নাই। জাস্ট খালি উনি উঠে বসছেন, বসার হয়তো বা 1 সেকেন্ড হবে এরকম, বা এই টাইপের 1-2 সেকেন্ড হতে পারে, এর বেশি না। তখন মনে হলো যে এই পালকিটা আবার মাটিতে ঠেকলো, মানে তাকে মাটি থেকে যখন উঠিয়েছে জাস্ট খালি উঠাতে দেরি, মনে হচ্ছে উঠানোর পর একটা পালকি একটা ঝাঁকি লাগে, দুলতে থাকে, এই দুলুনিটাও আছে, এর ভিতরে আবার পালকিটা মাটিতে বসে পড়ে। ওনার কাছে মনে হলো কি ব্যাপার, আবার কি বাইরে বের হতে বলবে কি না, কিন্তু হ্যাঁ বলল। বের হওয়ার পর দেখলেন যে না, উনি যেই জায়গায় ছিলেন, ওনার বাড়ির সামনে ছিলেন, উনি আর সেখানে নাই, উনি একটা অন্য জগতে চলে আসছেন। সেখানে তো অনেক বিশাল বিশাল প্রাসাদ, বিষয়টা এরকম না, তবে হ্যাঁ উঁচু উঁচু ঘর সেখানে রয়েছে, সেখানে সাদা সাদা ঘর রয়েছে। তো ওই দুইজন বলেন যে আসেন আমাদের সর্দারের কাছে আপনাকে নিয়ে যাই। নিসারউদ্দিনকে নিয়ে গেলেন। নিসারউদ্দিনের প্রয়োজনীয় সরঞ্জামাদি এগুলো ওনার সাথেই ছিল, এগুলো নিয়েই উনি গিয়েছিলেন। মিষ্টি তৈরি করার জন্য, ছানা বানানোর জন্য কিছু জিনিসপত্র থাকে, এই জিনিসগুলো উনি সাথেই নিয়ে আসছিলেন, এটা নিয়েই উনি পালকিতে উঠেছিলেন। তো সেটা নিয়ে উনি নামেন, নামার পর সর্দারের সাথে দেখা করিয়ে দেন। দেখা গেল যে তাদের চেহারা সুরত স্বাভাবিক মানুষদের মধ্যে একটু মানে আকার আকৃতি একটু উঁচু লম্বা সুন্দর চেহারা হলে যেরকম হয়, সবার চেহারা অনেকটা একই রকম মনে হচ্ছে, তাদেরকে দেখে জিন বলে মনে হচ্ছে না। এরপর একটা বাচ্চা ছেলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো, বলে যে এই কোরআন শরীফ ধরেছে আর কি। এরপর তাকে মিষ্টি তৈরি করার জন্য যে যে সরঞ্জামাদি লাগে বলতে দুধ লাগে, চিনি লাগে, এই সমস্ত জিনিস এনে দেওয়া হলো। কি পরিমাণ মিষ্টি তৈরি করতে হবে, কি কি আইটেম তৈরি করতে হবে এটা বলে দেওয়া হলো। ওনার যা যা প্রয়োজনীয় জিনিস ছিল, অর্থাৎ ওনার হাতের তৈরি মানে মিষ্টি তো তারা খাবেন, সব জিনিস তো উনি সাথে নিয়ে আসতে পারবেন না, বিশাল বড় বড় কড়াই তো উনি নিয়ে আসতে পারবেন না, অনেক বড় পাত্র নিয়ে আসতে পারবেন না। ওনার নিজস্ব কিছু জিনিস রয়েছে, যে জিনিসগুলো দিয়ে উনি মিষ্টি তৈরি করেন আর কি, সেই জিনিসগুলো শুধু সাথে নিয়ে আসছিলেন আর কি। আর অন্য সব জিনিস ওখানেই ছিল, সেগুলো তাকে দেয়া হয়। কিছু সহকারী দেয়া হয়। তো সহকারীদের সাথে কথাবার্তা, আচার আচরণে কোনোভাবেই মনে হচ্ছিল না যে এরা মানুষ না। তারা সহযোগিতা করলেন। সেখানে আগুন জ্বালিয়ে মিষ্টি তৈরি করা হলো। জিনে যা আগুন দেখলে ভয় পায়, বিষয়টা কিন্তু এরকম হলো না। তারা সব বিষয়ে সহযোগিতা করেছিলেন, অনেক ভালো ভালো মিষ্টি তৈরি হলো। এরপর তাকে বিশ্রামের জন্য একটা ঘর দেয়া হলো। উনি যেহেতু অনেক পরিশ্রম করেছিলেন, তার গরম লাগছিল ওই সময়। হঠাৎ করে মনে হলো যে উপরে একটা পাখা নড়াচড়া করছে। অনেক সময় জমিদার বাড়িগুলোতে দেখা যেত না যে একটা পাখা দড়ি দিয়ে টানা হতো, একজন বাইরে থাকতো, দড়ি টানতো, ওই পাখাগুলো নড়তো। তো ওই রকম পাখা আর কি। এই পাখার বাতাসটা বেশ মিষ্টি, খুব সুন্দর ঠান্ডা বাতাস। তো উনি বেশ কিছুক্ষণ বিশ্রাম করেন। কতক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছেন উনি ঠিক বলতে পারেন না আসলে,
হয়তো অল্প সময় ঘুমিয়েছিলেন। এরপর তাকে আবার ডাক দেওয়া হয়, উনি উঠে পড়েন। তখন ওই যে সর্দার বলেন যে, নিসারউদ্দিন, তুমি তো আমাদের এখানে আসছো, আমি নিয়ে আসাইছি তোমাকে, আর আমার জন্য আজকে ছোটোখাটো একটা আনন্দের দিন, এই জন্য নিয়ে আসি। আর তুমি যেহেতু কষ্ট করছো, আমি তোমাকে ওই রকম কোনো ধন সম্পদ দিব না, ধনী করার জন্য কোনো কিছু দিব না, তবে আমি তোমাকে একটা ভিন্ন জিনিস দিব, যাতে করে তুমি যে পরিশ্রমটা করো, এই পরিশ্রমের মাধ্যম দিয়েই আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করেন। এটা বলার পর ছোটোখাটো একটা ঘন্টা দিয়েছেন। ঘন্টাটা কেমন, আমাদের স্কুলগুলোতে বিভিন্ন পিরিয়ড শেষ হওয়ার পর ঘন্টা বাজে, ছুটির ঘন্টা বাজে, তো এরকম একটা ঘন্টা দিয়েছেন। তো বলেছেন যে তুমি যখন বাজারে যাবা বা কোথাও যাবা, মাঝে মাঝে ঘন্টায় একটা দুইটা বাড়ি দিবা, তখন লোকজন আকৃষ্ট হবে, আসবে তোমার কাছে, দেখবা তোমার বেচাকেনা আল্লাহর রহমতে অনেক বেড়ে যাবে। আর এই ঘন্টাটা তুমি তোমার পরিবারের বাইরে কারো হাতে দিও না, তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। আমরা কোনো সমস্যা করব না, কিন্তু সমস্যা এমনি হয়ে যাবে। সুতরাং খুব সাবধান, তোমার পরিবার এটা জানতে পারে এটার বিষয়ে, কিন্তু তোমার পরিবারের বাইরে এটা যেন কেউ না ধরে, এরকম নির্দেশনা দিয়ে দেন। এবং উনি বলেন যে ঠিক আছে, এইটা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আমার জীবন দিয়ে হলেও চেষ্টা করব যেন এইটা আমার পরিবারের বাইরে কারো হাতে না পড়ে। সেখান থেকে বিদায় নেয়ার জন্য আবার সেই পালকিটা নিয়ে আসা হয়। একই রকমভাবে উনি যেই সমস্ত জিনিসগুলো হাতে করে নিয়ে আসছিলেন, তার সাথে ঘন্টাটা নিয়ে নেন উপহার হিসাবে। এরপর তাকে একই রকমভাবে বাড়িতে দিয়ে আসা হয়। তো বাড়িতে যখন দিয়ে আসা হয়েছে, তখন এই যে আমরা মাঝে মাঝে ঘটনার মধ্যে শুনি না যে অনেক দিন পার হয়ে গেছে, বিষয়টা এরকম হয় নাই। রাতের বেলা নিয়ে গেছে, মনে হলো রাতের বেলায় দিয়ে গেল। ওনার ওয়াইফ তখনও জেগেছিলেন, তবে ঘন্টা খানেক সময় লেগেছে, কিন্তু ওই জিনেদের জগতে গিয়ে কিন্তু অনেকটা সময় পার করেছিলেন, অনেকটা সময়। কারণ মিষ্টি বানানো হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, ওখানে উনি বিশ্রাম নিয়েছেন, ঘুমিয়েছেন। কতক্ষণ ঘুমিয়েছেন, হয়তো বা ঘন্টাখানেক হবে পৃথিবীর হিসাবে, এমনটাই মনে হয়েছে। তবে ওই রাতটা পার হয় নাই, ওই রাতের মধ্যেই তাকে দিয়ে যাওয়া হয়। ওনার ওয়াইফ যখন জিজ্ঞেস করেন যে তোমার অভিজ্ঞতা বলো, উনি সব কথা খুলে বলেন এবং উনি বলেন যে এই ঘন্টাটা দিয়েছিল। ওনার ওয়াইফও কিন্তু ঘন্টার বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করেছিলেন, যেন পরিবারের বাইরে এটা কোনোভাবেই না যায়। আর পরিবারের বাইরে নিয়ে যাওয়া, এটা তো এই নিসারউদ্দিনের একটা কমন ব্যাপার ছিল। কেননা বলাই ছিল যে সে যেখানে যাবে ঘন্টাটা নিয়ে যাবে। সে যখন আসতো ঘন্টাটা ঘরের মধ্যে রেখে দিত, সে যখন কোথাও যেত ঘন্টাটা নিয়ে যেত। এই জন্য মূল এটা দেখভাল কিন্তু নিসারউদ্দিনই করতো। সে যখন ফিরে আসতো ঘন্টাটা একটা ভালো জায়গায় রেখে দিত, যাতে করে কেউ না দেখে। আর ঘন্টাটা তো সব মানুষজন দেখতই, তবে মানুষজন দেখতো কি, সে কোথাও যাচ্ছে, আগে যেমন চিৎকার করে ফেরি করে বলতো যে মিষ্টি কে খাবেন, মিষ্টি কে খাবেন, এখন সে আর এটা বলে না। এখন শুধু যেই পাশ দিয়ে যায় টং করে একটা ঘন্টা বাজায়, লোকজন চলে, লোকজন বুঝতে পারে। প্রথম দিকে বুঝতে পারেনি, পরে যখন দেখলো যে ঘন্টা কে বাজায়, গিয়ে দেখলো যে নিসারউদ্দিন মিষ্টি নিয়ে যাচ্ছে, তখন লোকজন আসে। এইভাবে অল্প কয়েকদিনের মধ্যেই মানুষজন বুঝে ফেলে উনি এখন আর ডাকাডাকি করেন না, ওই ঘন্টা বাজান। আল্লাহর রহমতে বেচা বিক্রিও বেড়ে গেল। উনি চিন্তা করেন এখন আর ফেরি করে বিক্রি করবো না, বাজারে একটা নির্দিষ্ট জায়গায় বসবো। তো জায়গায় বসলেন, মাঝে মাঝে ঘন্টা বাজাতেন লোকজনের মনোযোগ আকর্ষণ করার জন্য। তো ভালোই বেচা কেনা হচ্ছিল। উনি ওনার পরিশ্রম দিয়ে দেখলেন যে আগে হয়তোবা উনি 20 কেজি মিষ্টি বিক্রি করতে পারতেন, এখন দেখা 2 মণ, 2.5 মণ, 3 মণ মিষ্টি উনি বিক্রি করতে পারেন। যার কারণে ওনার বেচা বিক্রি ভালো হচ্ছিল। আল্লাহর রহমতে সংসারে আরও সচ্ছলতা ফেরত আসছে, চলছিল। অল্প কয়েক মাসের মধ্যেই ওনার আল্লাহর রহমতে ভালো উন্নতি হয়ে যায়। এর মধ্যে হয় কি, উনি একদিন কোনো একটা কারণে বাইরে গিয়েছিলেন। ওই দিন আর ওনার মিষ্টি বিক্রির কাজ ছিল না। ওই দিন হাটেরও কোনো বার ছিল না যে কোনো জায়গায় হাট হবে উনি যাবেন, এরকমটা ছিল না আসলে। তো উনি বাসায় ওই ঘন্টাটা রেখে বাইরে বের হন। আর উনি চিন্তা করছেন যে যেহেতু ওনার পরিবারের লোকজন তো জানেই, তাতে আর এটা নিয়ে কোনো তো সমস্যা হওয়ার কথা না। তো উনি তো বাইরে গেছেন, ওনার ওয়াইফও জানে। এখন সমস্যা কি, ওনার বাচ্চা তো আর জানে না, ওনার বাচ্চা জানে না যে ঘন্টার বিশেষত্বটা কি। সে দেখে যে বাবা নিয়ে যায়, সারাদিন ঘন্টাটা থাকে না, রাতের বেলা বাবা যখন ফেরে অধিকাংশ সময় সে ঘুমিয়ে যায়, তো ঘন্টাটা সে ধরতেও পারে না, বাজাতেও পারে না। যার কারণে ঘন্টার প্রতি তার একটা আকর্ষণ ছিল।
তো বাবা যেহেতু বাইরে গেছে, সে দেখে যে ঘন্টাটা ঘরের একটা জায়গায় আছে, আর সে তো একদম ছোট বাচ্চা না। ঘন্টাটা নেয়, ঘন্টাটা নিয়ে সে ওই বাড়ির পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের দিকে গিয়েছে। তার মা আবার খেয়াল করেছে বাচ্চা তার হাতে একটা ঘন্টা, মানে এটা ওই সেই ঘন্টাটা, জিনেদের দেয়া ঘন্টাটা। বাচ্চার কাছ থেকে ঘন্টাটা নেওয়ার চেষ্টা করছেন উনি, কারণ এটা তো খুব সেন্সিটিভ জিনিস। এখন বাচ্চার কাছ থেকে যদি অন্য কোনো খারাপ লোক নিয়ে ফেলে তখন তো ঝামেলা হবে। তো উনি যখন নেওয়ার চেষ্টা করছেন, বাচ্চা তো অনেক জোরে কান্নাকাটি শুরু করে দিছে যে না দেবো না দেবো না, অল্প একটু খেলবো, সামান্য একটু খেলবো। উনি দেখলেন যে বাচ্চাটা আসলে কখনো তো এটা ধরে না, আর চাচ্ছেই যখন অল্প সময়ের জন্য, আচ্ছা ঠিক আছে 2-1 মিনিট খেলুক, আমি এরপরে এর কাছ থেকে নিয়ে ঘরে রেখে দিব। উনি ওই চিন্তা করে আবার একটা সাইডে কাজে গিয়েছেন। অল্প সময় পরে উনি আবার ফেরত আসছেন। ফেরত আসার পরে দেখেন বাচ্চাটা কান্নাকাটি করছে, ঘন্টা নাই। উনি বলেন এই ঘন্টা কোথায় গেল? তো বাচ্চাটা ইশারা দিয়ে পুকুরের দিকে দেখাচ্ছে, পাশে তো পুকুর ছিল, তার মানে হচ্ছে ওই পুকুরের ভিতর ঘন্টাটা পড়ে গেছে। এখন উনি তাড়াতাড়ি করে নেমে ঘন্টাটা খোঁজার চেষ্টা করলেন, পেলেন না। ঘন্টাটা তো আসলে একটা পিতলের ঘন্টা ছিল, ভারী জিনিস। পুকুরের মধ্যে যদি এটা পড়েও যায়, এটা কাদার উপরে তো সজোরে আঘাত করে, কাদার ভেতরে ঢুকে যাবে। আর কেউ যদি কাদার উপরে আরও হাঁটাহাঁটি করে খোঁজার চেষ্টা করে, ওটা তো মাটির আরও নিচে চলে যাবে। তো উনি কিন্তু খোঁজাখুঁজি করেছেন, ওই বাচ্চাটা যেদিক দিয়ে দেখিয়ে দিয়েছে খোঁজাখুঁজি করেছেন, কিন্তু উনি কোথাও পেলেন না। উনি আবার চিন্তা করলেন যেহেতু এই জিনিসটা গোপনীয় একটা জিনিস, এটার বিষয়টা তো গোপনীয়, এখন তো পাড়া প্রতিবেশীদেরকে বলা যাবে না যে আসো তোমরা ঘন্টা খোঁজো, ঘন্টা হারাই গেছে, এটা তো বলা যাবে না। যেহেতু আশেপাশের লোকজন দেখে নাই, এটা এরকমই থাক, ওনার হাজব্যান্ড আসুক, তারপর ওনাকে বলবেন, উনি এইটার একটা ব্যবস্থা করবেন। এই জন্য উনি ওই সময় চেপে যান, বাচ্চাকে নিয়ে ঘরে চলে যান। সন্ধ্যার পরে যখন নিসারউদ্দিন আসেন, তাকে এই বিষয়টা বলা হয়। বলার পর উনি নিজেও নেমে অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু ঘন্টাটা আর খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে হয় কি, একটা সিদ্ধান্ত নেন তারা, সেটা হলো যে অনেক সময় হয় না যে গ্রামে কিছু ডুবুরি থাকে, স্বর্ণ রূপা বা বিভিন্ন মূল্যবান জিনিস যদি পানির মধ্যে হারিয়ে যায়, তারা ডুব দিয়ে সেটা খুঁজে বের করেন। তো এরকম ডুবুরি খুঁজতে থাকেন। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ডুবুরি থাকে, এরা বানর খেলাও দেখায়, মানে এরা ঘুরে ঘুরে বেড়ায়, বানর খেলা দেখায়, এদেরকে আবার মাতারি বলে। তো এইরকম একটা মাতারি ওই গ্রামে আসে, ডুগডুগি বাজায় আর বলতে থাকে যে বানর খেলা দেখতে পারেন, কোনো কিছু হারাই গেলে বলতে পারেন। সে বানরকে দিয়েও নাকি আবার খোঁজায়, বানরও কিন্তু ডুব দেয়, পানির মধ্যে ডুব দিয়ে সে খোঁজার চেষ্টা করে। এইভাবে ওই বানরটাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওই মাতারিটা দেখতে 8-10টা স্বাভাবিক মানুষের মতো ছিল না, চুলগুলো বড় বড় ছিল, চোখগুলো যেমন অন্যরকম ছিল, মানে তার দৃষ্টির মধ্যে একটা অন্য ধরনের ভাব ছিল, একটা শয়তানি দৃষ্টির মতো, অনেক উঁচা লম্বা ছিল। ওই মাতারিকে বলা হয় যে ভাই একটা ঘন্টা পড়ে গেছে, খুঁজে দিতে পারবেন? মাতারি বলে এটাই তো আমার কাজ, পানির মধ্যে হারাই গেলে খুঁজে খাজে দেয়া। তখন উনি চেষ্টা করেন, অনেকক্ষণ ডুবাডুবি করেন, তার বানরও ডুবাডুবি করে, কিন্তু না। উনি বলেন যে খুঁজে তো পাইলাম না। এদিকে নিসারউদ্দিনের তো মন খারাপ, খুবই মন খারাপ, এরকম একটা জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ছেলে এটা হারিয়ে ফেললো, আবার এটার বিষয় কাউকে বলাও যাচ্ছে না। কি আর করা, ওই মাতারি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর উঠে চলে গেল। যাওয়ার সময় বলল যে আমি যতক্ষণ চেষ্টা করলাম আমার পারিশ্রমিক দেন। তো নিসারউদ্দিন উনি কিছু পারিশ্রমিক দিয়ে দিলেন, মাতারি তার বানর নিয়ে চলে গেল। এরপর উনি নিজেও খোঁজার চেষ্টা করেছেন বেশ কয়েকবার ওই পুকুরে, পাওয়া গেল না। এভাবে কেটে গেল প্রায় 1 মাস। কোনো অসুবিধা কিন্তু হচ্ছিল না। অসুবিধার মধ্যে একটাই যে উনি আগে ঘন্টা বাজালে বেশ কিছু লোকজন বেশি আসতো, এখন মনে হচ্ছে লোকজন কমে গেছে, এই বেচাকেনা একটু কম, খুব যে কম তা না, একটু কম। 1 মাস পার হয়ে যায়। একদিন তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল। সবাই ধারণা করে ছেলেটা তো সাঁতার জানতো না, হয়তো পুকুরের পাড়ে খেলতে গিয়ে পানির মধ্যে পড়ে গেছে। পানিতে অনেক খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যাচ্ছিল না। জাল ফেলানো হয়, আশেপাশে খোঁজা হয়, পাওয়া যাচ্ছিল না। বেশ অনেকক্ষণ পর, মানে এই ঘটনা কিন্তু সকালের দিকের,
সন্ধ্যার একটু আগে আর একটা বাড়ির একজন ভদ্রমহিলা, উনি সারাদিন কাজকাম করার পর ওই পুকুরে গোসল করতে আসছেন। গোসল করার জন্য যখন নেমেছেন পানির মধ্যে, ওই সময় ওনার পায়ে কিছু একটা বাঁধে। উনি যখন ডুব দিয়ে সেটা উঁচু করলেন, উনি দেখলেন যে এটা হচ্ছে নিসার উদ্দিনের একমাত্র ছেলেটার লাশ। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে ছেলেটার একটা হাত ছিল না। মনে হচ্ছে একটা হাত তার শরীরের সাথে নাই, কোনো কিছুতে খেয়ে ফেলেছে বা সেটা আলাদা হয়ে গেছে। ডেড বডি তোলা হলো, পরিবারের শোকের ছায়া নেমে আসলো। নিসার উদ্দিন এবং তার ওয়াইফ কাউকে কিছু বলতে পারছিলেন না, তবে ওনারা বুঝতে পারছিলেন এই ঘন্টাটার জন্যই হয়তোবা এই সমস্যাটা তৈরি হয়েছে। ছেলেটাকে দাফন কাফন করা হয়, পরিবারের শোকের ছায়া নেমে আসে। নিসার উদ্দিন ভাবছেন, হায় আল্লাহ, এটা কি হইল, কিভাবে কাজটা হয়ে গেল। নিসার উদ্দিনের ওয়াইফ, উনি আক্ষেপ করে নিসার উদ্দিনকে বলছিলেন যে আমি কেন ছেলেটার কাছ থেকে জোর করে জিনিসটা নিয়ে নিলাম না। ও কান্নাকাটি করতেছিল, তারপর আমার জোর করে নিয়ে নেওয়া উচিত ছিল। বাচ্চার কান্নাকাটিতে আমার এরকম গুরুত্বপূর্ণ বিষয়টা হেলাফেলা করা উচিত হয়নি। আসলে যেটা হওয়ার তো হয়ে গেছে, ভাগ্যকে তো মেনে নিতে হবে, কি আর করা। ওনারা নিজেদের ভাগ্যকেই দোষারোপ করছিলেন। আরও প্রায় কেটে যায় 1 মাস। সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসতে থাকে। একদিন গভীর রাতের বেলা বাইরে থেকে ডাক আসতে থাকে, নিসার উদ্দিন, ও নিসার উদ্দিন। নিসার উদ্দিন এই ডাক শুনতে পায়, তবে এই ডাকটা তার ওয়াইফ শুনতে পায়নি। তার ওয়াইফ গভীর ঘুমে বিভোর ছিল। নিসার উদ্দিন বাইরে বের হয়ে চমকে যায়, আরে এ তো সেই জিনের সর্দার, এবং তার সাথে হাজার হাজার জিন এখানে রয়েছে, আর তাদের সাথে একটা খাটিয়াও রয়েছে। সবার মন খারাপ। এবারে কেউই কিন্তু সাদা ড্রেস পরা না, সবাই কালো ড্রেস পরা। মনে হচ্ছে তারা শোকের পোশাক পরেছে। নিসার উদ্দিন জিন সর্দারকে সালাম জানায়। জিন সর্দার সালামের উত্তর দেয়। এরপর জিন সর্দার জানায়, নিসার উদ্দিন, আমি একটা কথা তোমাকে বলতে এসেছি। আমার মনে হয় তোমার এই কথাগুলো জানা খুব জরুরি, তা না হলে আমার প্রতি তোমার একটা ভুল ধারণা সারা জীবন থেকে যাবে। তুমি হয়তোবা আমাকে দোষারোপ করবা, তোমার স্ত্রী আমাকে দোষারোপ করবে, কিন্তু এই কথাটা আমাকে বলতেই হবে। এরপরে জিন সর্দার বলতে থাকেন এক রহস্যময় ভয়ঙ্কর একটা বিষয়। জিন সর্দার বলেন যে এই যেই ঘন্টাটা পানির মধ্যে পড়ে যায়, এটা বাচ্চাটা স্বাভাবিকভাবেই ফেলে দিয়েছিল। আসলে এখানে কোনো প্যারানর্মাল বিষয় ছিল না। আর ভারী জিনিস পানির মধ্যে পড়ে গেছে, এটা ওইভাবে খুঁজে পাওয়া যায় নাই। সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ওই যে মাতারি যে বানর নিয়ে এসেছিল, এ ছিল খুবই খারাপ প্রকৃতির একজন মানুষ। সে আসলে ডুব দিয়ে ঘন্টাটা পেয়েছিল। যখনই ঘন্টাটা সে হাত দিয়ে ধরেছে, ঘন্টাটা অত বড় ছিল না। সে বুঝতে পেরেছিল এই ঘন্টাটা স্বাভাবিক কোনো ঘন্টা না, এটার সাথে জিনেদের একটা সম্পর্ক রয়েছে। যেহেতু ঘন্টাটা ওভাবে আসলে বড় ছিল না, সে নিজের শরীরের কোনো একটা জায়গায় লুকিয়ে ফেলে। এরপর মিছামিছি সে খোঁজার অভিনয় করে, তারপর বলে যে পাওয়া গেল না, আমাকে পারিশ্রমিক দেন। এরপর সে পারিশ্রমিক নিয়ে চলে যায়। এই মাতারি এই জিনিসটা নিয়ে ভারতের আসামের কোনো এক ভয়ঙ্কর তান্ত্রিকের কাছে এটা অনেক উচ্চ মূল্যে বিক্রি করে। ওই সময় 1980-র দশকে এটা কয়েক লক্ষ টাকায় নাকি বিক্রি করেছিল, যেটা ওই মাতারির ভাগ্যকেই পরিবর্তন করে দিয়েছিল। এই ঘন্টাটা পাওয়ার পর ওই তান্ত্রিক এটার উপর কালো জাদু প্রয়োগ করে এই জিনের সর্দারের পুরো গোত্রের উপরে ভয়ঙ্কর এক মায়াজাল সৃষ্টি করতে সক্ষম হয়। আর এই মায়াজাল সৃষ্টি করে জিনের সর্দারের স্ত্রী এবং তার একমাত্র ছেলেকে বন্দি করে নিয়ে যায়। সে কিছুই করতে পারে নাই। জিনের সর্দার সে অনেকবার চেষ্টা করেছে তার দলবল নিয়ে তার সন্তান এবং স্ত্রীকে উদ্ধার করার জন্য, কিন্তু পারে নাই। কেননা তার স্ত্রী এবং সন্তানকে নাকি এমন একটা ঘরে রাখা হয়েছিল যে ঘরের চতুর্দিকে শূকরের চামড়া ঝোলানো ছিল। এই কারণে ওই ঘরের মধ্যে তারা ঢুকতে পারত না। কোনো এক অজানা কারণে ওই ঘরটাকে তারা দেখতেই পেত না, আর দেখলেও ঢুকতে পারত না।
বেশ কয়েকবার প্রচেষ্টা চালিয়েও যখন তারা ব্যর্থ হলো, তখন ওই তান্ত্রিক ওই সর্দারকে আপোষের প্রস্তাব দেয় যে তুই এভাবে তোর স্ত্রী পরিবার পরিজনকে উদ্ধার করতে পারবি না, আমার কথা শোন, আমার কথা শুনলে তোর স্ত্রী পরিবারকে ফেরত দিয়ে দেব, এই ঘন্টাও ফেরত দিয়ে দেব। কি করতে হবে? আফ্রিকাতে যা, আফ্রিকার অমুক জায়গায় যা, একটা বানরের মাথার খুলি এনে দিতে হবে। এই জিনিস দিয়ে কালো জাদু করা হয়। উনি সেটাই করেছেন। তারপর বলেছেন যে অমুক জায়গায় যা, অমুক প্রাণীর একটা দাঁত এনে দিতে হবে, সেটা উনি আনতে বাধ্য হয়েছেন। তারপরে কবরস্থানে পাঠিয়েছেন লাশের মাথা সংগ্রহ করার জন্য। উনি অত্যন্ত শক্তিশালী জিন ছিলেন, উনি ওনার ক্ষমতা প্রয়োগ করে এটা করতে পারতেন। লাস্টে এসে নাকি এমন একটা কাজ করার কথা বলেছেন যেইটা করতে গিয়ে ওনার আসলে শরীরটা বারবার কেঁপে উঠছিল আল্লাহর ভয়ে। উনি ওনার স্ত্রী পরিবার পরিজনকে বাঁচানোর জন্য, ওনার গোত্রে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য উনি বেশ কিছু কাজ করেছেন। কিন্তু এবারে বলা হয় যে শ্মশানে দুটো যমজ বোন, এই দুটো বোন পানিতে পড়ে মারা গেছে। এই দুইটা বোন একজনকে বাঁচাতে গিয়ে আরেকজন মারা গেছে, এবং ওরা যখন মারা গেছে, এই মারা যাওয়ার যে লগ্ন বা তিথিটা ছিল খুব অন্যরকম একটা তিথি। এই তিথিতে যদি কেউ মারা যায়, এরকম যমজ বোন মারা যায় একসাথে, তাহলে এদের মাথা দিয়ে অনেক কাজ হয়। আর এই দুইটা মেয়ে ছিল হিন্দু ধর্মাবলম্বী। যেহেতু ছোট বাচ্চা মানুষ ছিল এরা দুজন, এদেরকে শ্মশানেরই একটা জায়গায় হিন্দু ধর্মের রীতি অনুযায়ী মাটিতে কবর দেওয়া হয়েছে। ওই জিনকে বলা হয়েছে যে তুই গিয়ে এই দুই মেয়ের মাথা নিয়ে আসবি। উনি মুসলিম জিন, উনি কবরে গেছেন, কবরে বলতে মুসলিমদের কবরস্থানে গেছেন। উনি এখন শ্মশানে গিয়ে এই কাজটা করবেন, ছোট দুটো বাচ্চার মাথা নিয়ে আসবেন। এইটা উনি কিভাবে করবেন? আর এই মাথা দিয়ে তো আরো অনেক অপকর্ম করবে। ইতিমধ্যে তার এনে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে অনেক অপকর্ম সে করেছে, এখন এই দুইটা মাথা দিয়ে তো আরো অনেক অপকর্ম করবে। না জানি কত মানুষের জীবন চলে যাবে কালো জাদুর মাধ্যমে। উনি যাচ্ছিলেন সেই শ্মশানের দিকে, কিন্তু খুব কান্নাকাটি করছিলেন যে হায় আল্লাহ, এইটা আমি কি করতেছি? আমার গোত্রের লোকজন যদি জানে আমি যে এতগুলো কাজ ওই তান্ত্রিককে করে দিছি, আমার গোত্রের কেউ জানে না। আমার গোত্রের লোকজন যদি কোনোভাবে জানে, তাহলে কি আমার গোত্রে আমি আর জায়গা পাবো? আমি সর্দার হলেও এরা তো আমাকে দূর দূর করে তাড়াই দিবে। আর সবচেয়ে বড় কথা যে আল্লাহর কাছে আমি কি জবাব দেবো? আল্লাহ, তুমি আমাকে দিয়ে এই কাজটা করায়ও না। উনি খুব কান্নাকাটি করতেছেন আল্লাহর কাছে। উনি যাচ্ছেন শ্মশানের দিকে, কিন্তু আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছে, আল্লাহ তুমি একটা উপায় বের করে দাও, আমার স্ত্রী পরিবার পরিজনকে বের করে দাও, একটা উপায় বলে দাও, আর আমাকে দিয়ে এই ভয়ঙ্কর খারাপ কাজটা করায়ও না। তো এইভাবে উনি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করতেছেন, আর উনি যাচ্ছেন শ্মশানের দিকে। এর মধ্যে ঘটে এক অদ্ভুত ঘটনা। ওই সময় কেউ একজন ওই জিন সর্দারকে ডাক দেয়। জিন সর্দার তাকিয়ে দেখেন যে ঠিক ওনার গোত্রের না, সম্পূর্ণ ভিন দেশি গোত্রের একদল জিন। তারা অস্ত্র শস্ত্র নাই তাদের কাছে, মনে হচ্ছে তারা কোনো সফরে বেরিয়েছিলেন। আর জিনেরা কিন্তু যেই দেশেরই হোক, তাদের ভাষাগত একটা বিষয় কিন্তু কমিউনিকেট করতে পারেন, যে তাদের ভাষা কিন্তু খুব সহজেই একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারেন, ভাষা যাই হোক। তখন এই জিন সর্দার উনি বলেন যে এই যে গোত্রটা, এই গোত্রটা ছিল মিশরীয় পাহাড়ি এলাকার একটা মুসলিম জিনদের গোত্র। এরা নাকি জিনেদের মধ্যে দাওয়াতে তাবলিগের প্রচলন আছে। তো এরা মাঝে মাঝে বের হয়ে দাওয়াতে তাবলিগের কাজ করেন। তো ওনারা মিশর থেকে বের হয়ে অন্য কোনো একটা জায়গায় গিয়েছিলেন, এখন ফিরছিলেন। তারা এরকম একজন সর্দারের কান্নাকাটি দেখে মুসলিম জিন হঠাৎ করে থমকে যান। এরপর তাকে ডাকেন, ডাকার পর জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, তুমি এরকম কান্নাকাটি করছো, কি হয়েছে? এরপর নাকি সব কথা খুলে বলেন। তখন ওখানে থাকা জিনের সর্দার উনি বলেন যে তোমার সিচুয়েশনটা বা তোমার যে অবস্থাটা আমরা বুঝতে পারছি। আমরা এখন সরাসরি তো ওদের সাথে যুদ্ধ করতে যেতে পারবো না, কারণ আমরা দাওয়াতে তাবলিগের কাজে বের হয়েছিলাম, আর যুদ্ধ করার মতো অবস্থা এই মুহূর্তে আমাদের নাইও। তবে তোমাকে এমন একটা জিনিস দিতে পারি, এইটা দিয়ে তোমরা যুদ্ধ করতে পারবা।
তখন নাকি ওই জিন সর্দার ওনার কাছ থেকে একটা আতর বের করে দেন। উনি বলেন যে এই আতরটা সাধারণ কোনো আতর না, এই আতরের সুঘ্রাণ কোনো দুষ্টু লোক সইতে পারে না। তাদের দম বন্ধ হয়ে আসবে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসবে, ছটফট করতে থাকবে। মানুষ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে যেরকম ছটফট করতে থাকে ওরকম হাত পা ছোটাছুটি করতে থাকবে। এই আতরের সুঘ্রাণ এদের জন্য একটা বিষের মতো কাজ করবে। তুমি এবং তোমার গোত্রের সবাই অস্ত্র শস্ত্র নিয়ে এই আতরটা শরীরে মেখে যায় আক্রমণ করো, ইনশাআল্লাহ তাআলা তোমরা এটার সমাধান পাবা। এই বলে ওনারা ওখান থেকে বিদায় নেন। জিন সর্দার ওই আতর নিয়ে ওনার গোত্রে ফেরত আসেন। ফেরত এসে বলেন যে তোমরা প্রস্তুত হয়ে যাও, আমরা আবার সেখানে যাব। সর্দারের কথা অনুযায়ী তারা সবাই প্রস্তুতি নেয়, আর সর্দার প্রত্যেককে তাদের শরীরে এই আতরটা লাগিয়ে দেন। অসাধারণ মন মাতানো সুবাস, সবাই বলে যে এরকম সুবাস আমরা জিনেরাও তো পাই না। এরপর চলে যান আসামের সেই তান্ত্রিকের কাছে। আসামের ওই তান্ত্রিকের কাছে আরো হাজার হাজার জিন ছিল। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে এই জিনগুলো প্রায় প্রত্যেকেই মুসলিম এবং শক্তিশালী জিন ছিল। এদেরকে কোনো না কোনোভাবে আটকিয়ে বিভিন্ন ধরনের খারাপ কাজ এই তান্ত্রিক করাতো। যখনই এই সুঘ্রাণটা ওই তান্ত্রিকের আখড়ায় ছড়িয়ে পড়েছে, তার যেই জায়গাটা ছিল, তখন নাকি এই তান্ত্রিক ছটফট করা শুরু করছে। মানে তার দম বন্ধ হয়ে যাচ্ছে, সে আর পারছে না, সে কোনো মন্ত্রই উচ্চারণ করতে পারে না, কারণ তার দম বন্ধ হয়ে হাত পা ছোটাছুটি শুরু করে দিছে। আর ওই সময় এই জিন সর্দার ওই তান্ত্রিকের উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। এরপর তান্ত্রিকের আন্ডারে থাকা যত জিন ছিল সবাই মুক্তি পেয়ে যায়, আর তার স্ত্রী পরিবারকেও ওখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়। কারণ হচ্ছে ওই আতরের সুঘ্রাণের কারণে ওই যে শূকরের যেই চামড়ার উপর যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল এগুলোও কেটে যায়। আর তান্ত্রিককেও ওই জিন সর্দার কোনো ক্ষতি করতে পারতো না, কারণ হচ্ছে ওই তান্ত্রিকের গলায় নাকি শূকরের দাঁত দিয়ে তৈরি এক ধরনের বিশেষ কালো জাদুর মালা থাকতো, যার কারণে তাকে কেউ ক্ষতি করতে পারতো না। ভালো জিনও না, খারাপ জিনও না, ওটা একটা মন্ত্রপুত মালা, শূকরের দাঁতের তৈরি। এটার উপরে আসলে জিনেদের কার্যকারিতা নাকি খুবই কম থাকে। বিশেষ করে এটা এমনভাবে আসলে মন্ত্রপুত করে তৈরি করা হয়েছিল। আর যখন ওই সুঘ্রাণটা ওখানে ছড়িয়ে পড়েছে, এই সব ধরনের কালো জাদুর প্রভাব অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এই সুযোগেই মূলত ওনারা এই কাজটা করতে সক্ষম হন। সমস্যাটা হলো কি, যে ওই ওনার ওয়াইফকে যখন ওই ঘর থেকে বের করা হয়, কোনো একটা বিশেষ জাদুর একটা বলয় নাকি ওই ঘরের মধ্যে ছিল। বাইরের থেকে ওই জিনিসটা যখন দুর্বল হয়ে গেছে, ঘরের মধ্যেও কোনো একটা এমন জাদুর উপকরণ ছিল যার কারণে ওনার ওয়াইফ তো দেখা যাচ্ছে যে পরিণত বয়স্ক একজন জিন ছিলেন, কিন্তু তার বাচ্চাটা তো আসলে অল্প বয়স্ক একজন জিন ছিল। ওইটার প্রভাবেই আসলে তার বাচ্চাটা অনেক দুর্বল হয়ে পড়েছিল। ওখান থেকে যখন বের করা হয় তখনই নাকি তার বাচ্চাটা মারা যায়। কোনো আক্রমণে মারা যায় নাই, কিন্তু এমনিতেই নাকি মারা যায়। ওই ঘরেই সেই আটকা পড়ে গিয়েছিল আর কি। তাকে মৃত অবস্থায় বের করা হয়। আর ওখান থেকে যখন বের করা হয়, এই যে হাজার হাজার গোত্রহীন যে জিনদেরকে বিভিন্ন জায়গা থেকে ধরপাকড় করে নিয়ে আসা হয়েছিল, এই সবগুলো জিন এই জিন সর্দারের অধীনে আনুগত্য স্বীকার করে এবং তাকেই সর্দার হিসাবে মেনে নেয়। এরাও তার সাথে চলে আসে। এরপর জিন সর্দার জানান যে তুমি এখন যে খাঁটি এটা দেখতে পাচ্ছ, এখানে আমার আদরের সন্তান রয়েছে, আর তোমার কাছে একটা বিষয় বলতে আসছি, সেটা হচ্ছে তুমি এটা মনে করো না তোমার সন্তানকে আমরা হত্যা করছি। তোমার সন্তানকে আমরা হত্যা করি নাই। এই পুকুরে গজার মাছ রূপী একটা জিন আগে থেকে বসবাস করত। এই জিনটা নির্দিষ্ট সময়ে তার একটা মানুষের মাংস খাবার প্রয়োজনীয়তা ছিল। সে বহুদিন যাবৎ চেষ্টা করতেছিল, পারতেছিল না। ওই সময়টায় তোমার ছেলে পুকুরের কাছে চলে এসেছিল, আর তখন সে পুকুরের ভেতর থেকে বিভিন্ন ধরনের বল খেলনা দিয়ে তাকে আকৃষ্ট করে। ওর বুদ্ধি শুদ্ধি একটু কম ছিল, ও পুকুরের পানিতে নেমে যায়, আর তখনই তাকে মেরে একটা হাত খেয়ে ফেলে। তোমার সন্তানকে আমরা মারি নাই। এটা যা হয়েছে তোমারও দোষ না,
তোমার বাচ্চারও দোষ না, তোমার পরিবারেরও কারো দোষ না, আমাদেরও দোষ না। এটা আমাদের ভাগ্যে লেখা ছিল। তুমি তোমার সন্তান হারিয়েছ, আমি আমার সন্তান হারিয়েছি। তবে এটা নিয়ে আমি আল্লাহর কাছে কোনো আফসোস করি না, কেননা আমি আমার একটা সন্তান হারিয়েছি, কিন্তু গোত্রহীন অসংখ্য শক্তিশালী জিনেরা যারা এই তান্ত্রিককে কালো জাদুতে সহযোগিতা করতো নিজেদের ইচ্ছার বিপরীতে, এরা মুক্তি পেয়ে গেছে আর এরা আমার সাথে চলে এসেছে। এতেই আমি খুশি যে বহু জিনকে খারাপ পথ থেকে ফিরায় আনতে পারছি। আল্লাহ আমার চোখের পানি এটার মূল্যায়ন করেছেন। তা না হলে ওই সময়ে দাওয়াতে তাবলিগের কাজে বের হওয়া ওই জিনের গোত্রের সাথে আমার কেন দেখা হবে? তারাই কেন এই আতরটা আমাকে দিবে? এরা সব আল্লাহর ইচ্ছা ছিল। আল্লাহ আমার সন্তানের জীবনের ওসিলায় এতগুলো জিনকে মুক্ত করেছেন, এতেই আমি খুশি। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে আরও সন্তানাদি দান করবেন। তোমার সাথে আর কখনোই আমার দেখা হবে না। আর এই যে দেখো ঘন্টাটা, যেই ঘন্টাটা আমি তোমাকে দিয়েছিলাম, আমরা একটা জিনিস একজনকে একবারই দিতে পারি, দ্বিতীয়বার সেটা দিতে পারি না। এটা আমি নিয়ে যাচ্ছি, তোমার সাথে আর কখনোই আমার দেখা হবে না। আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রইল। এই বলে নাকি জিন সর্দার বিদায় নিয়েছিলেন। আর জিন সর্দার তার নাম বলে গিয়েছিলেন, তার নাম হচ্ছে সুলাইমান সিদ্দিক। এই সুলাইমান সিদ্দিক ছিলেন ওই জিনেদের সর্দার। সেখানে আরও অসংখ্য জিন এসে যুক্ত হলেন, প্রায় কয়েক হাজার জিন, যারা ওই তান্ত্রিকের কাছ থেকে মুক্তি লাভ করেছিলেন। তো এরপরে এই যে নিসারউদ্দিন, ওনার ব্যবসা বাণিজ্য যে একদম ডাউন হয়ে শেষ হয়ে গেছে বিষয়টা এরকম না। বিভিন্ন ঘটনার ক্ষেত্রে দেখি যে এরকম জিনেদের দেয়া কোনো জিনিস হারিয়ে ফেলে সে একদম পথের ফকির হয়ে যায়, বিভিন্ন সমস্যা হয়। ওনার বেলায় ওরকমটা হয় নাই। হ্যাঁ, ওনার ব্যবসা যেভাবে ফুলে ফেপে উঠেছিল ওরকমটা না হয়ে অনেকটা কমে এসেছিল। তবে উনি যে একদম অসচ্ছল হয়ে পড়েছিলেন বিষয়টা এরকম না, আবার আগের মতো হওয়ার উপক্রম হয়েছিল। আগে তো একদম ফেরি ফেরি করে বিক্রি করতেন বিভিন্ন জায়গায়, ওই একটা জায়গায় বসেছিলেন ওইখানেই উনি বিক্রি করতেন। এভাবেই উনি ওনার সময়টা পার করেছেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে আমরা একটা বিষয় কিন্তু খুব ভালোভাবে উপলব্ধি করলাম। কেউ যদি হৃদয় দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ভালো কিছু চায়, যার মধ্যে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ রয়েছে, আল্লাহ তাআলা অবশ্যই সেটা গায়েবীভাবে মদত দান করেন। যেটা আমরা দেখেছি এই সুলাইমান সিদ্দিক জিন সর্দারের বেলায়। উনি ভয়ঙ্কর একটা কাজ করতে যাচ্ছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি এই কাজটা করতে চাই না, তুমি কোনো একটা উপায় বলে দাও। আল্লাহ তাআলা তখন একটা উপায় দিয়েছেন। এটা মানুষের বেলায়ও যেমন হয়, আল্লাহ তাআলার সৃষ্টি যে কোনো মাখলুকের বেলায়ও এভাবেই আল্লাহ তাআলা কোনো উপকারীকে পাঠিয়ে দেন। মানুষকেও পাঠাতে পারেন, যে কোনো প্রাণীকেও পাঠাতে পারেন, কোনো জিনকে পাঠাতে পারেন, ফেরেশতাকেও পাঠাতে পারেন। আল্লাহ জানেন যে আল্লাহ কিভাবে মানুষকে সহযোগিতা করবেন। ধন্যবাদ জানাচ্ছি রাহুল ইসলাম মেঘ ভাইকে দুর্দান্ত একটি ঘটনা আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা এভাবেই আমরা পেতে থাকবো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার, চলে যাব আমাদের এবারের শনি রাতের 46তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারের শনির রাতের 46তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনিও একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম সাগর ইসলাম। ওনার বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলায়। উনি 2023 সালে সৌদি আরবে গিয়েছেন। ঘটনাটি যখন ঘটে তখন সাল 2014 কি 15, উনি এক্সাক্ট সাল এবং তারিখ বলতে পারেননি। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল। উনি সঙ্গত কারণে গ্রামের নামটি বলেননি, কেননা এটি একটি মাদ্রাসা কেন্দ্রিক ঘটনা। এই কারণেই উনি গ্রামের নামটি হাইড রাখতে চেয়েছেন। ওই সালে একটি ঘটনা ঘটে, সেই ঘটনাটি মূলত উনি আমাদেরকে পাঠিয়েছেন। তো উনি যেই মাদ্রাসায় পড়তেন ওই মাদ্রাসায় দুইজন হুজুর ছিল, একজন বড় হুজুর আর একজন হুজুর ছিলেন। বড় হুজুর উনি রাতের বেলা মাদ্রাসাতে থাকতেন না,
ওনার বাসা কাছাকাছি ছিল, উনি ফজরের সময় আসতেন আবার রাতের বেলা চলে যেতেন। আর মাদ্রাসায় থাকার জন্য আরেকজন হুজুর ছিলেন, উনি সব দিন থাকলেও বৃহস্পতিবার রাতের বেলা উনি বাড়িতে চলে যেতেন, শুক্রবার সন্ধ্যার দিকে উনি আবার মাদ্রাসায় ফেরত আসতেন। তো এই যে বৃহস্পতিবার রাতের বেলা অধিকাংশ স্টুডেন্টরা আবার বাড়িতে চলে যেত, কিছু কিছু স্টুডেন্ট আবার মাদ্রাসায় থাকতো। যারা মাদ্রাসায় থাকতো তাদের টেক কেয়ারের দায়িত্বে আবার যারা সিনিয়ররা থাকতেন তারা থাকতেন। যেহেতু রাতের বেলা মাদ্রাসায় হুজুর থাকতেন না বৃহস্পতিবারে, তাহলে মাদ্রাসার কাউকে না কাউকে তো জুনিয়রদের দায়িত্ব পালন করতে হবে, যেহেতু রাতের বেলা অনেক ধরনের ঘটনাই ঘটতে পারে। তো এভাবেই চলছিল। আর এই যে বড় হুজুর, উনি জিন ভূত রিলেটেড ট্রিটমেন্টগুলো করতে পারতেন, ভালো রুকিয়া জানতেন। অনেক জায়গাতেই ওনার ডাক আসতো, উনি যেতেন। যাওয়ার সময় বড় স্টুডেন্টদেরকে উনি সাথে নিয়ে যেতেন। তো যাদেরকে সাথে নিতেন তাদের মধ্যে সাগর ইসলাম ভাই একজন ছিলেন। বিভিন্ন সময়ে উনি দেখেছেন কিভাবে রুকিয়া করতে হয়, কি ধরনের দোয়াগুলো পড়তে হয়। উনি নিজেও এগুলো দেখে দেখে অনেক কিছু শিখেছিলেন। তো এমন একটি ঘটনা ঘটে, একদিন সকালবেলা একজন ভদ্র মহিলা আসেন, বয়স্ক ভদ্র মহিলা। উনি এসে বড় হুজুরকে খুঁজতে থাকেন। তো বড় হুজুর দেখা করেন, উনি জানান যে ওনার মেয়েকে জিনে ধরেছে আর মেয়েটাকে নিয়ে আসা সম্ভব না, বড় হুজুরকে যেতে হবে। বড় হুজুর রেডি হয়ে যান যাওয়ার জন্য। যেহেতু আশেপাশের অনেক মানুষই জানতেন যে হুজুর এই রিলেটেড ট্রিটমেন্ট জানেন, হুজুরের কাছে আসতেন। হুজুরও সাধ্য অনুযায়ী চেষ্টা করতেন মানুষের উপকার করার জন্য। তো হুজুর যাবেন, সাথে কয়েকজন স্টুডেন্টকে সাথে নেন। সাথে কিন্তু এই যে সাগর ইসলাম ভাইও ছিলেন। মাদ্রাসা থেকে মোটামুটি আধা ঘন্টা 45 মিনিটের দূরত্বে ওই ভদ্রমহিলার বাড়ি। সেখানে যান। যাওয়ার পর দেখা গেল এবং বোঝা গেল যে আসলেই ওনার মেয়েকে জিনে ধরেছে। তো হুজুর ওনার মতো করে ট্রিটমেন্ট শুরু করেছেন। মেয়েটার উপর জিন হাজির করা হয়। হাজির করার পর যেই ধরনের কথাবার্তাগুলো হয় তা তো আমরা বিভিন্ন ঘটনার মধ্যে জেনেছি, যে জিন যেতে চায় না, তারপরে বিভিন্নভাবে তাকে কষ্ট দিয়ে বা যে কোনোভাবে নেগোসিয়েশন করে জিনটাকে তাড়ানোর চেষ্টা করা হয়। তো তেমনটাই হচ্ছিল, জিন যেতে চাচ্ছিল না। একটা পর্যায়ে হুজুর ওনার রুকিয়া যেই পদ্ধতিটা ছিল এটা ইউজ করে জিনকে কষ্ট দিতে থাকেন। একটা পর্যায়ে জিন রাজি হয়। এখন জিন চলে যাবে, তার প্রমাণ কি? হুজুর বলে দেন যে তুমি এখনই এখান থেকে উঠে গিয়ে একটা মাটির কলস ভরবা, নিজে এই কল পারে গিয়ে কলসটা রেখে কলসটা ভরতে হবে কল চেপে। এরপর দাঁত দিয়ে কামড় দিয়ে এই কলসটা আবার উঠোনে এক সাইডে রাখতে হবে। জিনটা নাকি শুরুতে কোনোভাবে এটা করতে রাজি হয় না। হুজুরও নাছরবান্দা, এটা না করিয়ে ওই জিনটাকে ছাড়বেনই না। একটা পর্যায়ে জিন রাজি হয়, তবে বলে, হ্যাঁ রে হুজুর, তোকে সহ তোর সাথে যে একটা চেলা নিয়ে আসছিস সবগুলোকে আমি দেখে নেব, একটাকেও আমি ছাড়বো না, এই কথা মনে রাখিস। মানে বেশ একটা প্রচ্ছন্ন হুমকি দিয়ে গেল জিনটা। এরপর জিন সেই কাজটাই করে হুজুর যেটা বলেছিলেন। তারপর মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর সবকিছু স্বাভাবিক, মেয়েটা একদম সুস্থ হয়ে যায়। হুজুরও উনি স্টুডেন্টদেরকে নিয়ে চলে আসেন। মাদ্রাসায় আসার পর যারা ওনার সাথে গিয়েছিলেন তাদেরকে ডাকেন। ডাকার পর বলেন যে জিনটা যেহেতু বন্দি করা হয় নাই, সে নিজে থেকেই চলে গেছে। আমি আশঙ্কা করি তোমাদেরকে ভয় দেখাতে পারে এবং মনে হচ্ছে এরা একটা না দুইটা, যদিও ওর মধ্যে একটা ছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছে এরা দুইটা আছে, সুতরাং তোমরা সাবধানে থেকো। তো হুজুর সবাইকে বলে দেন যে তোমরা তো জানো কিভাবে শরীর বন্ধ করে রাখতে হবে, এবং মাদ্রাসার অন্য স্টুডেন্ট যারা ছিল তাদেরকেও বলে দেন যে তোমরাও রাতের বেলা বের হওয়ার সময় শরীরটা বন্ধ করে রাখবে। হুজুর ওনার মতো করে উনি স্টুডেন্টদেরকে সেগুলো বলে দেন। স্টুডেন্টও সেটা আমল করছিল। এই যে সাগর ইসলাম ভাই, উনিও এই বিষয়টা মেনে চলতেন। তো এই ঘটনার মাসখানেক পার হয়ে যায়। ওই যে শুরুতেই বলেছিলাম যে বড় হুজুর কিন্তু রাতের বেলা মাদ্রাসায় থাকতেন না, এবং অন্য যে আরেকজন হুজুর ছিলেন উনি বৃহস্পতিবার বাসায় চলে যেতেন, শুক্রবার সন্ধ্যায় আসতেন। আর এই সময় বড় স্টুডেন্টরা টেক কেয়ারে থাকতো সব কিছুর। এক বৃহস্পতিবার মাদ্রাসায় কোনো হুজুর নেই, স্বাভাবিকভাবেই অন্যান্য সময় যেটা হয়, বড় স্টুডেন্টদের দায়িত্বে সবাই আছে। তো সাগর ইসলাম ভাই উনি তো লোকাল লোক ছিলেন, এলাকার সবার সাথে তার পরিচয়, যেহেতু উনি স্থানীয় লোক। আর স্থানীয় লোক হওয়ার সুবাদে মাদ্রাসায় দূর দূরান্ত থেকে যারা পড়তে এসেছিল
তারা আবার সাগর ইসলাম ভাইকে মানতেন। আর সাগর ইসলাম ভাই একটু সিনিয়র ছিলেন তো, বড়, তারপর আবার লোকাল লোক, সেই হিসাবে সবাই তাকে একটু গণ্য করতো আর কি। হইল কি, ওই বৃহস্পতিবার রাতের বেলা ওনাদের কয়েকজনের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়। সেটা হচ্ছে, ওনাদের মাদ্রাসার পাশেই রয়েছে মসজিদ, আর মাদ্রাসার পাশে ঈদগাহ রয়েছে, ঈদগাহর পাশে একটা পারিবারিক কবরস্থান রয়েছে, আর মসজিদ যেটা, এই মসজিদের পাশ দিয়ে গ্রামের যে মেইন রোড আর কি, ওই মেইন রোডের পাশে একটা বিশাল বড় বাগান রয়েছে। সেখানে আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, অনেক ধরনের ফলজ গাছই রয়েছে, আবার বনজ গাছও সেখানে রয়েছে। ওটা কিন্তু ওরকম ঘন জঙ্গল না, যেহেতু ফলের বাগান ওখানে রয়েছে, গাছগাছালি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, এরকম ঝোপঝাড় নাই সেখানে, সব বড় বড় গাছ আছে আর কি। তো ওনাদের কয়েকজনের মাথায় দুষ্টু বুদ্ধি আটে, মানে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে যে বৃহস্পতিবার তো মাদ্রাসায় হুজুর নাই, ছোট বাচ্চারা ঘুমিয়ে পড়ার পর তোমরা কয়েকজন মিলে বের হয়ে ডাব চুরি করো। তো ওনাদের মাথায় শয়তান এই দুষ্টু বুদ্ধি দিয়েছে। তখন ওরা নিজেরা পরামর্শ করেছেন যে ঠিক আছে, আমরা আজকে সবাই মিলে এই কাজ করব। তো ওনারা চারজন, যারা সিনিয়র ছিলেন, চারজন মিলে এই বুদ্ধি করেছেন। আর এই বিষয়টার জন্য কখনো হুজুরের কানে না যায়, যদি অন্য কেউ দেখে ফেলে, বাচ্চারা দেখে ফেলে দেওয়ার হুজুরদেরকে বলে দিতে পারে, তখন তো হুজুররা রাগান্বিত হবেন, মনক্ষুণ্ণ হবেন যে তোমরা মাদ্রাসায় পড়ে অন্যের গাছে তোমরা ডাব চুরি করবা, এটা তো হতে পারে না। এই জন্য ওনারা এই বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছিলেন। এখন সমস্যা হলো কি, যে মাদ্রাসার পাশেই তো রাস্তা, আর ওই রাস্তা দিয়ে গাড়ি চলে, দোকানপাট আছে, লোকজন অনেক রাত পর্যন্ত চলাচল করে। রাত 12টা বেজে গেছে, তখনও লোকজন চলাচল করছে। আর লোকজন চলাচল করছে এমন অবস্থায় তো আসলে ওই নারকেল চুরি করার জন্য তো যাওয়া যায় না। অপেক্ষা করছেন, এই সাগর ইসলাম ভাইও হাতে একটা টর্চ লাইট নিয়ে ওই পাশের দোকানে বসে আছেন, গল্প গুজব করছেন। ওনার অপেক্ষা আরও স্টুডেন্টরা আছে, তারা অপেক্ষা করছেন যে কখন গ্রিন সিগন্যাল পাওয়া যায়। সাগর ইসলাম ভাই গ্রিন সিগন্যাল দিলেই অন্য তিনজন তারা তাদের অপারেশন শুরু করবেন আর কি, এমনই পরিকল্পনা। তো একটা পর্যায়ে সাগর ইসলাম ভাই দেখলেন যে হ্যাঁ, এখন শুরু করা যায়। তখন উনি বাগানে চলে গেছেন। উনি আগে বাগানে গেছেন, আগে বাগানে যাওয়ার পর আগে পরিবেশ পরিস্থিতি উনি আসলে দেখবেন, তখন উনি অন্য তিনজন থেকে ডাকবেন। উনি যখন বাগানে গিয়েছেন, উনি দেখেন দুটো বড় বড় বন বিড়াল। এই বন বিড়ালগুলোকে কিন্তু এখন খুব একটা দেখা যায় না। এটা আমাদের ছোটবেলাতে আমরা দেখতাম, এখন অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে। গ্রামগঞ্জে এখন কিছু দেখা যায়, মানুষ মেরে ফেলে অকারণে, এই জন্য এটা অনেকটাই এখন দেখা যায় না। তো এই বন বিড়ালগুলো কিন্তু অধিকাংশ সময় এক জোড়া থাকে, মানে দুটো একসাথে থাকে। উনি দেখেন দুটো বড় বড় বন বিড়াল, এই বন বিড়াল দুটো ওনার দিকে এগিয়ে আসছে। এমনিতে কিন্তু বন বিড়াল খুব দ্রুত দৌড়াদৌড়ি করে, মানুষের সংস্পর্শে কিন্তু এরা থাকে না, মানুষ দেখলে এরা দৌড়ে পালিয়ে যায়। রাতের বেলা দেখা যাচ্ছে যে মুরগির খোপ থেকে, কবুতরের খোপ থেকে, হাঁসের খোপ থেকে এই হাঁস, মুরগি, কবুতর ধরে ধরে খায়। এটা কিন্তু ওদের একটা কমন কাজ। আর দিনের বেলা ঘুরে ঘুরে বেড়ায়, মুরগি হাঁস পেলে কিন্তু ধরে নিয়ে যায়। এটা একটা সাধারণ বিষয় বন বিড়ালের কাছে। আর এরা মানুষকে দেখলে যেহেতু দৌড়ে পালায়, সাগর ইসলাম ভাই দেখলেন এই দুইটা বন বিড়াল তাকে দেখে দৌড়ে না পালিয়ে তার দিকে এগিয়ে আসছে। এগিয়ে আসতে আসতে হঠাৎ করে একটার সাথে মারামারি শুরু করে দিল। তো উনি তো আসলে অবাক হয়েছেন যে বন বিড়াল ওনাকে দেখে এগিয়ে আসলো। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে উনি মাদ্রাসা থেকে বের হয়েছেন, ওই দোকানে বসেছিলেন, গল্প গুজব করেছেন, উনি কিন্তু ওনার শরীরটাকে বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। এমনি সময় কিন্তু সবসময় বন্ধ করতেন, বাইরে বের হলি, ওই সময় বন্ধ করতে ভুলে গিয়েছেন। তো উনি এটা দেখছেন, শুরুর দিকে বিষয়টা উনি স্বাভাবিক মনে করেছেন। একটা পর্যায়ে দেখলেন এই দুইটা বন বিড়াল তাদের মারামারি থামিয়ে দিয়ে আবার ওনার দিকে আগানো শুরু করেছে। তখন উনি কি করেছেন, উনি পাশ থেকে একটা লাঠি সংগ্রহ করে এই দুটোকে ধাওয়া করেছেন। উনি দেখেন যে এই দুটো ধাওয়া খেয়ে একটু দূরে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ে। তো উনি আবার ধাওয়া করেন, ওরা আরেকটু দূরে গিয়ে আবার তার দিকে তাকায়। মনে হচ্ছে যে এই দুইটা তাকে আহ্বান করছে যে আয় আয়, আমাদের দিকে আয়। তো উনিও আবার বুঝতে না পেরে এদের পিছনে ছুটছেন। পুরো বাগান জুড়ে এদেরকে উনি ধাওয়া করছেন, এরাও একটু যায় একটু তাকায়। এইভাবে মানে না বলে, মানে ওরা তো মুখে বলতে পারতেছে না, কিন্তু এমন একটা আচরণ করছে
যে সাগর ইসলাম ভাইকে মনে হচ্ছে এরা আরও কাছে ডাকছে। সাগর ইসলাম ভাইয়েরও ব্যাপক রাগ হচ্ছে। এদিকে হয়েছে কি, ওই যে তিনজন অপেক্ষা করছিল, এরা অনেকক্ষণ অপেক্ষা করছে, কি ব্যাপার সাগর ইসলাম ভাই কিছু বলে না, তো ওরা আবার বাগানের ভিতর চলে আসে। এসে দেখে যে সাগর ইসলাম ভাই হাতে একটা টর্চ লাইট নিয়ে, লাঠি নিয়ে দুইটা বিড়াল ধাওয়া করতেছেন। ওনারাও কিন্তু দুইটা বিড়াল দেখেছে। তখন ও ভাই আপনি কি করেন? এই দুই বোন বিড়ালের পিছনে দৌড়াদৌড়ি করছেন, আসেন এদিকে আসেন। তো সাগর ইসলাম ভাই আসেন, আসার পরে এই তিনজনের মধ্যে তারা একজনকে বাছাই করে, যাও তুমি গাছে উঠে যাও। তো সেও গাছে উঠে গেছে। এদিকে হয় কি, সাগর ইসলাম ভাইয়ের মনে পড়ে যে আরে আমি তো শরীর বন্ধ করি নাই। তখন উনি দ্রুত আয়াতুল কুরসি সহ আরও অন্যান্য কিছু দোয়া দুরুদ পরে শরীরটা বন্ধ করে নেন। এদিকে তাদের অপারেশন শেষ, ডাব নিয়ে চলে গেছেন, অন্যরা কাছ থেকে নেমে আসেন। তো ওই তিনজন আগে চলে গেছে, সাগর ইসলাম ভাই আবার একটু পাশে দেখছেন যে কেউ দেখে ফেললো কিনা, উনি একটু দেখার চেষ্টা করছিলেন। এমত অবস্থায় হঠাৎ করে দেখেন এই দুটা বিড়াল আবার কোত্থেকে যেন চলে আসছে। তবে এবার হলো একটা বিষয়, অন্যান্যবার দেখা যাচ্ছিল যে এই দুটো বিড়াল ওনাকে দেখে এগিয়ে আসছে। এবার উনি যখন ওই বিড়ালের দিকে এক পা আগান, ওই বিড়ালও কি করে এক পা পেছায়। উনি এক পা আগান, ওই বিড়াল এক পা পিছায়। উনি দুই পা আগান, ওই বিড়াল দুই পা পিছায়। আবার উনি যখন মাদ্রাসার দিকে আগানো শুরু করেন, ওই বিড়াল আবার ওনাকে ফলো করে আগাতে থাকে। উনি তখন বুঝতে পারলেন যে উনি যে শরীর বন্ধ করে নিয়েছেন, এই কারণে বিড়ালটা তার কাছে আসতে পারছে না। উনি যখন এগিয়ে যান, বিড়ালটা তখন পিছিয়ে যায়। এরপর উনি আবার বিড়াল দুটোকে ধাওয়া করেন, এরপর বিড়াল দুটো পালিয়ে যায়। এরপর উনি মাদ্রাসায় চলে আসেন। আসার পর বুঝতে পেরেছিলেন উনি কি বিশাল একটা বিপদে পড়েছিলেন। কারণ এই দুটো বিড়াল মোটেও সাধারণ কোনো বিড়াল ছিল না। কেননা বন বিড়াল কখনোই মানুষকে দেখলে এত কাছে আসতে চায় না, এরা মানুষ দেখলেই পালায়। অথচ এই দুটো বিড়াল তাকে দেখে এগিয়ে এসেছিল, তাকে আক্রমণ করতে চেয়েছিল এবং তাকে আস্তে আস্তে ওই বাগান ছেড়ে অন্য দিকে নিয়ে যেতে চাইলেও আল্লাহর অশেষ রহমতে ওই সময় উনি অন্য দিকে যান নাই। কিন্তু ওরা কিন্তু এই চেষ্টাটা করেছিল। পরবর্তীতে উনি বুঝতে পেরেছিলেন এবং জানতেও পেরেছিলেন যে এই দুটো বিড়াল হচ্ছে সেই জিনগুলো যেগুলো হুমকি দিয়েছিল। পরবর্তীতে জানতে পেরেছিলেন, আরও সতর্ক হয়ে যান উনি। তো ওনার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আমাদেরকে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, আসলে যখন কোনো প্রাণীর স্বাভাবিক আচরণের বিপরীতে আমরা ভিন্ন কোনো আচরণ দেখব, তখনই কিন্তু বুঝে নিতে হবে এটা কি আসলেই সেই প্রাণী। যেমন কাঠবিড়ালি মানুষ বা অন্য কোনো প্রাণী দেখলে দ্রুত গাছে উঠে পালিয়ে যায়। গভীর রাতের বেলা যদি দেখি এরকম বড় সাইজের দুটো কাঠবিড়ালি আমাদের দিকে এগিয়ে আসছে ভয় না পেয়ে, তাহলে আমাদের কিন্তু বুঝতে হবে যে এটা আসলে কি কাঠবিড়ালি নাকি অন্য কিছু। ঠিক তেমনি বন বিড়ালের বেলাও একই কথা প্রযোজ্য, কারণ এরা মানুষ থেকে দূরে থাকতে পছন্দ করে, এত কাছে কিন্তু আসতে চায় না। সেখানে এই দুটো একটা মায়াজাল সৃষ্টি করে সাগর ইসলাম ভাইকে বিপদে ফেলার চেষ্টা করলেও আল্লাহর রহমতে বেঁচে যান। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি সাগর ইসলাম ভাইকে, আরও ধন্যবাদ জানাচ্ছি রাহুল ইসলাম মেঘ ভাইকে আপনাদের পাঠানো ঘটনা, যেই ঘটনাগুলো পাঠিয়েছেন ঘটনার জন্য। ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে প্রতিনিয়তই আমরা ঘটনা পেতে থাকবো এই আশা করি। আর এভাবেই আমাদের চলার পথ আপনাদের মতো যারা রয়েছেন, প্রবাসে রয়েছেন, দেশে রয়েছেন, তাদের মাধ্যমে আমাদের চলার পথটা ইনশাল্লাহ দীর্ঘায়িত হবে।